হ্যালো এভরিওয়ান, জার্মানি মিউনিখ শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় জেমস কস্তা। তো অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। তো মাসে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাও সুযোগ হয়ে ওঠে না। আসলে যেটা হয়ে যায় সেটা হলো যে ইনসেনটিভটা বেশ কম, এবং এই ইনসেনটিভটা বেশ কম হওয়ার কারণে আসলে ভিডিওটা করার আসলে ইচ্ছাটাও সেভাবে জাগে না। বাট ধরে রাখার চেষ্টা করতেছি, তো দেখা যাক কতদূর করা যায়। যাই হোক, আজকের আমরা একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে জার্মানিতে আসলে কি পরিমাণ ট্যাক্স দেওয়া লাগে, এবং আমরা একটু হিসাব করে দেখানোর চেষ্টা করব যে আপনার স্যালারি যদি 40,000 টাকা হয়, 40,000 টাকা ইউরো বা 40,000 ইউরো পার অ্যানাম, মানে প্রতি বছরে আপনি যদি 40,000 ইউরো ইনকাম করেন, তাহলে আপনার কি পরিমাণ আয় থাকবে, এবং সেই কন্ডিশনগুলো অনুযায়ী আমি একটু বর্ণনা করার চেষ্টা করব যে আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার কি পরিমাণ টাকা আসবে মাস শেষে। আপনি যদি ম্যারিড হন এবং আপনার যদি একটা সন্তান থাকে 25 বছরের নিচে, তাহলে আপনার কি পরিমাণ টাকা পকেটে ঢুকবে প্রতি মাসে। আর হলো আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনার কি পরিমাণ টাকা পকেটে ঢুকবে মাসে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং দিন শেষে আমরা একটা একটা মানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা আসলে যেটা চিন্তা করেন যে জার্মানিতে ট্যাক্সের পরিমাণ অনেক হাই, সেটা আসলে কতটুকু সত্য সেটা নিয়ে একটু আমরা কথা বলার চেষ্টা করতে পারি। চলেন এত কিছু কথা না বলে শুরু করা যাক। ওকে, তো জার্মানিতে ট্যাক্সের ব্যাপারগুলো যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে হলো যে আমাদের একটা ভুল ধারণা থাকে সবসময় যে আসলে ট্যাক্সই মনে অনেক বেশি পরিমাণে দিতে হয়, রাইট? সো এখানে দুইটা ধরনের বিষয় আছে। সেটা হলো যে একটা হলো যে ট্যাক্স, যেটা হলো আপনার মানে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স যেটা আমরা বাংলাদেশে ট্যাক্স বলি, যে আপনি গভর্নমেন্টকে টাকা দিবেন, ওই টাকা দিয়ে হলো গভর্নমেন্ট আপনার হলো দেশের বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করবে, এবং ওই ট্যাক্সের টাকা দিয়ে দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের যে বেতন টেতন দেওয়া থেকে শুরু করে অনেক কিছু দেয়। মানে সরকারকে আপনি টাকাটা দিয়ে দেবেন, সরকার হলো ওই টাকাটা দিয়ে আপনার দেশ চালাবে। দ্যাটস কল ট্যাক্স, আমরা যেটা আমরা চিন্তা করি সাধারণ ভাষায়। বাট জার্মানিতে ট্যাক্স এই ব্যাপারটা তো আছেই, এর পাশাপাশি আরেকটা আসলে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল ইন্স্যুরেন্স যে জিনিসটা বলে, সেটাও আছে একটা। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। তার আগে জেনে রাখা ভালো যে ট্যাক্সের যে ক্লাস, মানে হলো আপনি তো একটা ক্লাসের মধ্যে পড়বেন, যেটার পার্সপেক্টিভে আপনাকে হলো চার্জ করা হবে যে কত টাকা আপনি দিবেন গভর্নমেন্টকে। তো এই ট্যাক্সের 6টা ক্লাস আছে, সেই 6টা ক্লাস আমরা একটু একে বলে নিই। ট্যাক্স ক্লাস যেটা 1 আছে, সেই 1 ক্লাসটা হলো আপনি একজন সিঙ্গেল, অথবা আপনি হলো সিঙ্গেল পারসন অবশ্যই, এবং সেপারেটেড, অথবা সেপারেটেড মানে হলো যে আপনি ধরেন যে কারোর সাথে বিয়ে করছিলেন, ডাইভোর্স হয়ে গেছে, আপনি এখন একা, আপনি কারোর সাথে আর সংসার করতেছেন না। অথবা যেটা হতে পারে ম্যারিড, কিন্তু আপনি আর আপনার হাজব্যান্ডের সাথে সংসার করেন না। তাহলে যেটা বলছিলাম যে আপনি সিঙ্গেল যদি হন এবং আপনি যদি সেপারেটেড হন, অথবা আপনি ম্যারিড বাট আপনি আপনার হাজব্যান্ডের সাথে বা কারোর সাথে বসবাস করেন না, মানে ধরেন যে মানে সেপারেট হয়ে গেছেন আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে, দেন ইট উইল বি ট্যাক্স ক্লাস 1। ঠিক আছে? ট্যাক্স ক্লাস 2টা কি? ট্যাক্স ক্লাস 2টা হলো এবং সাথে আপনার একটা বাচ্চা আছে, সিঙ্গেল প্যারেন্ট যেটাকে বলি। আপনি ম্যারিড কিন্তু আপনি সেপারেট হয়ে গেছেন এবং আপনার একটা বাচ্চা আছে, তাহলে হলো ট্যাক্স ক্লাস 2। কথাটা বোঝা গেল? ট্যাক্স ক্লাস 1-এ যেটা হয় যে আপনার বাচ্চা টাচ্চা থাকা যাবে না, তাহলে ট্যাক্স ক্লাস 1। যেমন হলো আমি ট্যাক্স ক্লাস 1, আমি হলো ম্যারিডও না, আমার বাচ্চাও নাই, তো আমি হলো একজন সিঙ্গেল পার্সন, তো আমি ট্যাক্স ক্লাস 1। ট্যাক্স ক্লাস 2 হবে যে হলো ধরেন সিঙ্গেল প্যারেন্ট, অথবা ধরেন যে বিয়ে করছে বাট বাচ্চা নিয়ে চলে আসছে, বা জামাইয়ের সাথে থাকে না, এরকম আর কি। ঠিক আছে? এবং ট্যাক্স ক্লাস 3টা হলো নর্মালি যদি কেউ বিয়ে করে, বিবাহিতদের জন্য ট্যাক্স ক্লাস 3, বিবাহিতের জন্য ট্যাক্স ক্লাস 3। এবং এটা আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ধরেন আপনার মানে আপনার এবং আপনার স্ত্রী অথবা আপনার হাজব্যান্ডের মধ্যে যদি ইনকামের সামঞ্জস্য না থাকে, সামঞ্জস্য বলতে যেমন ধরেন যে আপনার হাজব্যান্ড অনেক বেশি টাকা কামাই করে আর আপনি অ্যাজ এ ওয়াইফ টাকা কম কামাই করেন, তাহলে অ্যাজ এ হাজব্যান্ড আপনারটা হলো ট্যাক্স ক্লাস 3-এ চলে যাবে, আর অ্যাজ এ ওয়াইফ আপনারটা চলে যায় হলো ট্যাক্স ক্লাস 5-এ। ঠিক আছে? তাহলে হলো ট্যাক্স ক্লাস 3টা হলো আপনার ম্যারিড কাপলদের জন্য। এবং এর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ইনকামের মধ্যে সামঞ্জস্য না থাকে, সামঞ্জস্য বলতে যদি ইকুয়ালিটি না থাকে, অর্থাৎ একজন অনেক হাই ইনকাম করে একজন এবং আরেকজন লো ইনকাম করে, তাহলে হলো একজনের যারটা হাই ইনকাম তারটা হলো ট্যাক্স ক্লাস 3-তে থাকবে, আর হলো যারটা লো ইনকাম তারটা হলো ট্যাক্স ক্লাস 5-এ চলে যাবে। এখন চলে আসেন ট্যাক্স ক্লাস 4-এর বর্ণনা। ট্যাক্স ক্লাস 4 যেটা আছে, ট্যাক্স ক্লাস 4টা হলো যে আপনার এবং আপনার হাজব্যান্ডের বেতনটা মোটামুটি সমান রেঞ্জে, যদি সমান রেঞ্জে হয় তাহলে হলো সেটা ট্যাক্স ক্লাস 4-এ চলে যাবে। ট্যাক্স ক্লাস 5টা হলো ট্যাক্স ক্লাস 5 হলো যে ট্যাক্স ক্লাস 3-এর মানে মানে ভাই বোন আর কি। তার মানে হলো ট্যাক্স ক্লাস 5 হবে হলো যদি আপনার এবং আপনার হাজব্যান্ডের মধ্যে সামঞ্জস্য না থাকে, তাহলে যারটা হলো লো, মানে হলো যার ইনকামটা কম, তারটা হলো ট্যাক্স ক্লাস 5-এ চলে যাবে।
আর ট্যাক্স ক্লাস 6 যেটা হলো সেটা হলো যে আপনি যদি একের অধিক জব করেন বা একের অধিক মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতেছেন, তাহলে হলো আপনার যে লো ইনকামটা থাকবে, লো ইনকামটা যাবে হলো ট্যাক্স ক্লাস 6-এ। অর্থাৎ ধরেন আপনি একটা কোম্পানি জব করেন, সাথে সাথে আপনি শনি রবি আপনার অন্য কোনো একটা জায়গায় জব করেন, ঠিক আছে? তো আপনার যেই টাকাটা বেশি টাকা পান, মানে হলো কোম্পানির কাছ থেকে পান, সেটা চলে যাবে ট্যাক্স ক্লাস 3-এ। আর হলো যেই টাকাটা আপনি হলো ওই শনি রবি খাটাই পাচ্ছেন, মানে অল্প অল্প কয়টা টাকা, সেটা চলে যাবে হলো ট্যাক্স ক্লাস 6-এ। তো এই যে এই ছয়টা ক্যাটাগরিতে সাধারণত জার্মানিতে আপনার অ্যাজ এ হিউম্যান বিইং আপনাকে ট্যাক্সের জন্য ক্লাসিফাই করা হয়, ঠিক আছে? এবং এটার আজকে আমরা যখন কথাগুলো বলবো বা যে হিসাবটা তুলে ধরবো, এই হিসাবটার জন্য জাস্ট মাথায় রাখবেন যে যখন আমি বলতেছি হলো ট্যাক্স ক্লাস 3, তার মানে আপনার মাথায় রাখতে হবে যে আপনি একজন ম্যারিড। আপনি যখন বলছেন যে আপনার ট্যাক্স ক্লাস 3 বাট আপনার একটা চাইল্ড আছে, তাহলে সেটা হলো আপনার ট্যাক্স ক্লাস 3-তে চলে যাবে। আপনার হলো যদি সিঙ্গেল হন, তাহলে সেটা হলো ট্যাক্স ক্লাস 1-এ চলে যাবে, ঠিক আছে? এখন চলে আসি যে এই ট্যাক্স বাদেও আরেকটা জিনিস আছে, সেটা হলো যে সোশ্যাল সিকিউরিটি, যেটাকে বলা হয় সোশ্যাল ইন্স্যুরেন্সও বলা হয়। অর্থাৎ হলো আপনি সামাজিকভাবে কী ধরনের ফ্যাসিলিটিস পাবেন, যেটা হলো আপনি হলো সরকারকে কন্ট্রিবিউট করতেছেন। এটাকে ট্যাক্স বলা যায় অনেক পার্সপেক্টিভে, আবার অনেক পার্সপেক্টিভে ট্যাক্স বলা যায় না। আমি পার্সোনালি ট্যাক্স বলি না এটাকে, কারণ এটা আসলে ডিরেক্টলি আপনি কনজিউম করতে পারবেন। যেমন হলো হেলথ ইন্স্যুরেন্সের কথা যদি চিন্তা করেন, হেলথ ইন্স্যুরেন্স হলো সোশ্যাল সিকিউরিটির মধ্যে একটা পার্ট। এই হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা আপনি প্রতি মাসে মাসে দিচ্ছেন, বাট আপনার যখন ইচ্ছা তখন আপনি হলো আপনার ডাক্তার দেখাইতে পারবেন। অ্যাটলিস্ট হাউস ডাক্তার তো যখন দেখানো যায়। আপনার যদি কোনো বড় ইমার্জেন্সি কোনো কেস হয়, কোনো অপারেশন করতে হয়, তখন দেখা যাচ্ছে যে আপনার হলো পকেটে টাকা থাকা লাগবে এমন কোনো কথা নেই, আপনার হেলথ ইন্স্যুরেন্সই সব কভার করে মোস্টলি। তো এটা হলো আপনার এটা হলো সোশ্যাল সিকিউরিটি। তো এটাকে আমি ট্যাক্স হিসেবে কাউন্ট করি না। তো এরকম 4টা জিনিস আছে এই ট্যাক্স সোশ্যাল সিকিউরিটির মধ্যে, সেটাও আমি একটু করে বলে যাই, এবং হলো কী পরিমাণ দিতে হয় সেটাও একটু বলে যাচ্ছি, এবং হলো আপনাকে কী পরিমাণ দিতে হবে সেটাও একটু বলে যাচ্ছি। কারণ এটা হলো আপনি যার আন্ডারে কাজ করবেন, যে কোম্পানির আন্ডারে কাজ করবেন, তারও একটা রেসপন্সিবিলিটিস থাকে এই সোশ্যাল সিকিউরিটিতে আপনার জন্য কিছু টাকা পয়সা দান করার। সেটাও আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো সোশ্যাল ইন্স্যুরেন্সের মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো পেনশন। পেনশন মানে হলো আপনারা সবাই জানেন পেনশন মানে হলো যে আপনি যখন রিটায়ার করবেন, তারপরে আপনার কিছু পরিমাণ টাকা হলো আপনি প্রতি মাসে মাসে পাবেন, যতদিন পর্যন্ত না আপনি মারা যাচ্ছেন। তো এটাকে বলা হয় পেনশন। তাই এখন পেনশনের জন্য আপনি নিজেই একটা পেনশনের জন্য কন্ট্রিবিউট করবেন, এবং সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 18.6% প্রতি মাসে বা প্রতি বছরে, যাই চিন্তা করেন না কেন পার্সেন্টের হিসাব, তো 18.6% করে দিতে হয় অ্যাপ্রক্সিমেটলি। এবং এটার 18.6-এর মধ্যে হাফ মানে হলো 9.3% হলো আপনাকে দিতে হবে আপনার বেতন থেকে, আর 9.3% হলো কোম্পানি দিবে আপনার হয়ে, ঠিক আছে? তো আপনাকে পুরোটা দিতে হবে না, হাফ ভাগ হয়ে যায়। তো 9.3% আপনার পুরো স্যালারির মধ্যে আপনাকে দিতে হবে পেনশনের জন্য, আর 9.3% আছে সেটা হলো আপনাকে কোম্পানি দিবে আলাদাভাবে। এটা আপনার টাকা মানে আপনার বেতনের উপর এটার কোনো প্রভাব নেই। গেল 2 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স মানে হলো যে ধরেন আপনার হঠাৎ করে চাকরি চলে গেল, তো আপনার এই যে হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পরে যে একটা কি বলবো একটা যে টাইম বা ডিউরেশন আসবে, যেটা মনে করেন 3 মাস 4 মাস বা 6 মাস আপনাকে হলো দেখা যাচ্ছে চাকরি ছাড়া থাকতে হচ্ছে, কিন্তু আপনাকে তো আপনার পরিবার চালাইতে হবে, আপনার লোন থাকতে পারে, আপনার কিস্তি থাকতে পারে, সেগুলো চালাইতে হবে, আপনার খাওয়া দাওয়া করতে হবে। তখন যেটা হয়, এই যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে হলো আপনার এই টাকাটা চলে আসে। এটা হলো খুব ভালো একটা জিনিস, এবং এটা কিন্তু বেশ ভালো পরিমাণে টাকাই আপনাকে দেয়। আমি যদি একটা হিসাব বলতে পারি, সেটা হলো যে ইন জেনারেল আপনি যখন চাকরি চলে গেছে, তো আপনার যতটুকু বেতন পাইতেন সেই বেতনের 60-70% টাকা হলো আপনাকে দেয় প্রতি মাসে মাসে, আপনি যদি আনএমপ্লয়েড থাকেন। তো উইচ ইজ আ ভেরি গুড ডিল। যেমন ধরেন আপনি যদি 100 টাকা ইনকাম করতেন আপনার চাকরি থাকা অবস্থায়, আপনার চাকরি না থাকা অবস্থায় আপনি 70 টাকা পাবেন। তো এটা ভালো না? তো মানে হলো যে আপনার কিস্তিও চলবে, আপনি আপনার ফ্যামিলিকেও ভালো মতো সাপোর্ট করতে পারবেন, আর আপনি হলো জবও খুঁজতে পারবেন। তো এটা হলো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের একটা খুব ভালো বেনিফিট। তো এটা কত পার্সেন্ট দিতে হয় প্রতি বছরে? সেটা হলো যে আপনি যত টাকা স্যালারি পাবেন তার হলো 2.6% হলো আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সে চলে যায়, যার মধ্যে হলো 1.3% আপনাকে দিতে হবে আপনার বেতন থেকে, আর হলো 1.3% হলো কোম্পানি আপনার হয়ে গভর্নমেন্টকে দিবে, ঠিক আছে? এটা হলো আপনার গেল হলো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। 3 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো যে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আগেই বলছি, যে হেলথ ইন্স্যুরেন্সটা থাকলে আপনার যেটা হয় সেটা হলো যে আপনার যখন অসুস্থতা হবে আপনি যখন তখন যাইতে পারবেন, ডাক্তারের কাছে দেখাইতে পারবেন, এবং এগুলো হলো মোটামুটি সবই ফ্রি। আর কিছু টাকা হয়তো দেওয়া লাগতে পারে, যেটা হলো ধরেন অ্যাম্বুলেন্স কস্ট। যেমন আমার যখন একটা অপারেশন হয়েছিল তখন আমার কিছুই কোনো টাকা খরচ হয় নাই, আমার মোটামুটি 1200 ইউরোর মতো খরচ গেছিলো, বাট আমি একটা টাকাও দিই নাই, আমি শুধু জাস্ট 60 ইউরোর মতো দিছিলাম, জাস্ট অ্যাম্বুলেন্স খরচটা দিছিলাম। তো এরকম আর কি, আপনার যখন বড় কোনো অসুখ হবে সেটার জন্য যত টাকা লাগুক না কেন
কোনো সমস্যা নেই, আপনি চিকিৎসার জন্য মারা যাবেন না, এটা আপনাকে ইনস্যুরিটি দিবে। এই হলো হেলথ ইন্স্যুরেন্স, কথা গেল। এবং এই হেলথ ইন্স্যুরেন্স বছরে আপনাকে বা আপনার বছরে বা মাসে যাই বলো না কেন, পার্সেন্টেজ যেহেতু হিসাব বলতেছি, সেটা হচ্ছে 14.6% করে আপনাকে দিতে হয়। এবং 14.6%-এর মধ্যে হলো 7.3% হলো আপনি দিবেন, আর 7.3% হলো আপনার হলো যে আপনি যেখানে চাকরি করেন সেই আপনাকে দিবে, সেই হলো গভর্নমেন্টকে দিবে। তবে এই যে হেলথ ইন্স্যুরেন্সটা এটা একটু মানে চেঞ্জ হতে পারে। এটা একটা অ্যাপ্রক্সিমেট বলছি 14.6, কারণ হলো এটা আপনার বয়সের উপরও ডিপেন্ড করবে। ধরুন আপনার বয়স যত বাড়বে হেলথ ইন্স্যুরেন্সের পরিমাণটা আস্তে আস্তে তত বাড়বে। কারণ হলো যে আপনি ধরেন আপনি যদি যখন 20 বছর একজন যুবক হন, 20 বছরের যুবকের হেলথের যে মানে অসুস্থ হওয়ার যে সম্ভাবনা, আপনার যখন বয়স 40 হয়ে যাবে সেই সম্ভাবনাটা আরও বেড়ে যায়, মানে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং 40 হয়ে যেতে আপনার ইনকামও বাড়বে, তো সেই হিসাবে এটা আস্তে আস্তে একটু একটু করে বাড়ায় দেয়। তো যেহেতু আপনার বয়সও বাড়তেছে, আপনার রিস্ক ফ্যাক্টরটা কমানোর জন্য আপনার কাছ থেকে টাকাটা একটু বেশি রাখতেছে। তো ওভারঅল মোটামুটি ভালো সিস্টেম বলে আমার মনে হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো যে কেয়ার ইন্স্যুরেন্স। কেন নট দ্য লিস্ট বলছি, কারণ এটার পরে একটা ছোট ট্যাক্স আছে, সেটা আমি একটু বলে দিই। সেটা আপনাদের ক্ষেত্রে হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তো যাই হোক, কেয়ার ইন্স্যুরেন্সের কথাটা বলি। কেয়ার ইন্স্যুরেন্স আপনাকে দিতে হবে বছরে হলো 3.4%, যেটাকে আপনি যদি ভাগ করেন তাহলে সেটা হলো 1.7% আপনাকে দিতে হবে, 1.7% আপনার কোম্পানি আপনাকে দিবে। এই কেয়ার ইন্স্যুরেন্সটা কি? কেয়ার ইন্স্যুরেন্স ধরেন যে আপনার বেবি যখন হবে, বেবি হওয়ার পর যে বেবির যে আপনার বেবির কিন্তু প্রতি মাসে মাসে একটা করে টাকা কিন্তু গভর্নমেন্ট আপনাকে দিবে বেবির ধরেন যে ফুড, ডাইপার, এইসব জিনিস কেনার জন্য। মোটামুটি 300 কত ইউরো জানি দেয়, হুইচ ইজ আ ভেরি গুড অ্যামাউন্ট, রাইট? তো এই টাকাটা অ্যাকচুয়ালি এই ইন্স্যুরেন্সেই কভার করবে। অথবা আপনার ধরেন যে বেবি অসুস্থ হয়ে গেল, অথবা আপনি নিজে অসুস্থ হয়ে গেলেন, যেখানে আপনি হাসপাতালে যাইতে পারতেছেন না, দেখা যাচ্ছে যে আপনার ডাক্তারকে বারবার হলো আপনার বাসায় আসে আপনার চেক আপ করতে হচ্ছে, বাসায় এসে আপনাকে সব কিছু দিতে হচ্ছে। অথবা আপনাকে ধরেন আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন, সেই সময় দেখা যাচ্ছে যে নার্সকে আপনার সবসময় বাসায় থাকতে হচ্ছে। তো এই যে কেয়ারগুলো যে দিবে, ধরেন যে এই কেয়ারগুলোর মধ্যেই আপনার এই কেয়ার ইন্স্যুরেন্সটা কভার করবে। তো আপনার এই যে বাসায় এসে যে কেয়ারগুলো, বা আপনার ম্যাটারনিটি, আপনি যখন প্রেগনেন্ট হওয়ার পরে যখন এমনও হইতে পারে যে আপনার নার্সের একটা প্রয়োজন হচ্ছে সামহাও, তো এই নার্সের প্রয়োজনীয়তা, তারপর হলো আপনার বেবিকে ভালো মতো মানুষ করার প্রয়োজনীয়তা, এই সব কিছু আপনার হলো এই কেয়ার ইন্স্যুরেন্সের মাধ্যমে কভার করা যায়। এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো বলে শেষ করা যাবে না, বাট আপনারা যদি চান তাহলে জাস্ট একটু গুগলে সার্চ করে দেখতে পারবেন। তো লাস্টে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আরেকটা ছোটো ট্যাক্স আছে, যে ট্যাক্সটা হলো আমি দেই, আপনারা হয়তো নাও দিতে পারেন। সেটা হলো যে চার্চ ট্যাক্স। অর্থাৎ আমি যেহেতু খ্রিস্টান, তো আমার খ্রিস্টান হওয়ার পার্সপেক্টিভে আমার যে চার্চগুলো আছে, যেমন মুসলমানদের যেমন মসজিদগুলো আছে, তো আমাদের চার্চগুলো চালানোর জন্য তো একটা টাকা পয়সা লাগে, রাইট? তো এই চার্চগুলো চালানোর জন্য আমাকে হলো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রতি বছর দেওয়া লাগে আমার স্যালারি থেকে। সেটা হলো যে আমি যেহেতু বায়ার্নে থাকি, তো বায়ার্নে হলো ম্যাক্সিমাম 8% যায়। আপনি যদি বায়ার্ন এবং বাডেন-বুটেনবার্গ বাদে অন্য কোনো স্টেটে যান, সেক্ষেত্রে আরও এটা কমতে, সেটা হলো 9% হবে, আমি একটু বাড়ে যায়। তো বায়ার্নে এবং বাডেন-বুটেনবার্গে এটা হলো 8%। তো আমি প্রতি বছরে কিছু পরিমাণ টাকা, ম্যাক্সিমাম যেহেতু 8%, তো কিছু পরিমাণ টাকা হলো আমি আমার পকেট থেকে আমার চার্চকে দিয়ে দিই। এবং এই টাকা দিয়েই সাধারণত চার্চগুলো চলে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখলেন। তো একটু চিন্তা করে দেখবেন যে আসলে এখান থেকে আসলে এখন আমরা হিসাবে ঢুকবো যে আপনার যদি বছরে ইনকাম যদি 40,000 ইউরো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি মাসে কত টাকা করে পাবেন প্রতি বছরে, মাসে কত টাকা পাবেন, আপনার শেষমেশ আপনার পকেটে কত টাকা ঢুকবে, সেটা নিয়ে চলুন একটু আলোচনা করা যায়। ধরেন আপনি হলো একজন সিঙ্গেল পার্সন, ঠিক আছে? সিঙ্গেল পার্সন মানে হলো যে আপনি হলো বিয়ে করেন নাই, আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, বাট আপনার ধরেন যে একসাথে বসবাস করেন না, আপনি সেপারেটেড বা ডাইভোর্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। তো আপনার বেতন হলো যে 40,000 ইউরো। 40,000 ইউরো বছরে আপনার গ্রস ইনকাম, মানে হলো ট্যাক্স বাদে। এখন চলেন আমরা ট্যাক্সগুলো কাটি, আমার সোশ্যাল সিকিউরিটিগুলো কাটি। তো আপনার তাহলে ট্যাক্স ক্লাস কী হবে? ট্যাক্স ক্লাস হবে 1। ট্যাক্স ক্লাস 1 যদি হয়, তাহলে হলো বছরে আপনার 40,000 যে ইউরো আছে, এই 40,000 ইউরো থেকে 4,720.92 ইউরো দিয়ে দিতে হবে অ্যাজ আ ট্যাক্স। এবং এটা হলো আপনার স্যালারির 11.8%। তাহলে আমি বুঝতে পারতেছেন, তাহলে আপনি আপনার মোট স্যালারির জেনারেল ট্যাক্স দিবেন হলো 11.8%। এরপরে চলে আসেন পেনশন। এগুলো কিন্তু আমি বলছি সোশ্যাল সিকিউরিটি, এগুলো আমি সাধারণত ট্যাক্স হিসেবে ধরি না। যাই হোক, সোশ্যাল সিকিউরিটিতে আপনার প্রথম জিনিস আছে হলো পেনশনটা আপনাকে দিতে হবে 40,000 ইউরোর মধ্যে 3,720 ইউরো।
প্রতি বছর, যেটা হলো আপনার 9.3%। হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে সেটা হলো যে 3,260 ইউরো দিতে হবে প্রতি বছরে, যেটা হলো আপনার স্যালারির 8.15%। এবং আনএমপ্লয়মেন্ট যেই ইন্স্যুরেন্সটা আছে, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা আপনাকে দিতে হবে প্রতি বছর 520 ইউরো, এবং সেটা হলো আপনার স্যালারির 1.3%। এবং কেয়ার ইন্স্যুরেন্স লাস্টে দিতে হবে, সেটা হলো 920 ইউরো, এবং সেটা হলো 2.3%। যাই হোক, আমি চার্চের ট্যাক্সটা ধরি নাই, কারণ জেনারেলি আমার মনে হয় যে আমার যে ভিউয়ার তারা সবাই ইদার মুসলিম অথবা হিন্দু অথবা অন্য কোনো রিলিজনে, খ্রিস্টান ধর্মের মানুষজন খুব কমই দেখে। তো যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে চার্চ ট্যাক্সটা দিতে হবে, যেটা আপনি ইনক্লুড করে দিতে পারেন পরবর্তীতে। আপনি সব কিছু যদি এই আপনার ট্যাক্স, আপনার পেনশন, হেলথ ইন্স্যুরেন্স, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, কেয়ার ইন্স্যুরেন্স সবগুলো যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার হাতে প্রতি বছরে যে টাকাটা আসবে সেটা হলো যে 26,859.08 ইউরো, যেটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে আপনার পকেটে ঢুকবে হলো 2,238.26 ইউরো প্রতি মাসে। তার মানে হলো যে আপনার যে স্যালারিটা আসছে, গ্রস স্যালারি মানে ট্যাক্স বাদে, এই ট্যাক্স অথবা সোশ্যাল ইন্স্যুরেন্স, সোশ্যাল সিকিউরিটিগুলো বাদে, সেটার যদি আপনি চিন্তা করেন যে আপনার শেষে কত টাকা আপনার হাতে আসতেছে, সেটা হবে হলো যে আপনার ইনকাম থেকে 32.85% কাটা হচ্ছে প্রতি বছর। 32.85% অ্যাজ আ সিঙ্গেল পার্সন, মানে আপনার যদি বাচ্চা কাচ্চা না থাকে, আপনি যদি বিবাহিত না থাকেন, এবং আপনার যদি বেতন হয় 40,000 ইউরো প্রতি বছর। কথাটা মাথায় ঢুকলো? এর মধ্যে আমি বলতে পারি যে ট্যাক্সটা হলো 11.8%। আবার বলছি ট্যাক্সটা হলো 11.8%। এর বাদে যে সোশ্যাল সিকিউরিটিগুলো আপনি পাচ্ছেন, হেলথ ইন্স্যুরেন্স বলেন, আনএমপ্লয়মেন্ট বলেন, সেগুলোতেই আপনার মোটামুটি বেশি পরিমাণ টাকাগুলো চলে যায়, যেটার বেনিফিটও অবশ্যই আছে বলে আমার মনে হয়। আর ট্যাক্সটা যদি নিচ্ছে, এই ট্যাক্সটা নিয়ে কিন্তু তারা বেশ ভালো কাজ করতেছে, ইনফ্রাস্ট্রাকচার খুব উন্নত করতেছে। আপনি যদি চিন্তা করেন যে আপনার ছেলে মেয়ে আপনার বিনা পয়সায় পড়বে, আপনার গভর্নমেন্টগুলো, আপনার ইউনিভার্সিটিগুলো পুরো ফ্রি সব স্টুডেন্টদের জন্য, তো এগুলো আসলে এই ট্যাক্সের টাকা দিয়েই চলে। তো উইচ ইজ আ রিয়েলি গুড থিং আমার মনে হয়। 11.8% যদি আপনি দিয়ে থাকেন ট্যাক্সের জন্য, তাহলে কিন্তু এত বেশিও দিচ্ছেন না, রাইট? ওকে, এরপরে ধরেন যে আপনার বেতন 40,000 ইউরোই, 40,000 ইউরো আপনার বেতন, এবং এখন আপনার যেটা হয়েছে যে আপনি বিয়ে করে ফেলছেন। বিয়ে যদি করে ফেলেন তাহলে আপনার বউ ধরেন যে চাকরি করে না, তো বিয়ে করার পরে আপনার ট্যাক্স ক্লাস কী হবে? ট্যাক্স ক্লাস হবে হলো 3, এবং ট্যাক্স ক্লাস 3 অনুযায়ী আপনাকে তাহলে আপনি প্রতি মাসে তাহলে কত টাকা পাবেন? 40,000 ইউরো যদি আপনার প্রতি বছরে যদি আপনি পান, তাহলে হলো প্রতি মাসে আপনার নেট সব ট্যাক্স কাটার পরে আপনার স্যালারি হবে হলো 2,518.34 ইউরো। 2,518.34 ইউরো। দেখছেন, আপনি যখন সিঙ্গেল ছিলেন একই বেতনে আপনার বেতনটা কিন্তু ছিল 2,238.26 ইউরো। আপনি যখন বিয়ে করছেন তখন আপনার একটা রেসপন্সিবিলিটি চলে আসছে, তখন ওই যে কেয়ার ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্সটা ছিল, ওই কেয়ার ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা আপনার দিয়ে দিবে আপনাকে, রাইট? তখন এটা আর রাখবে না। তো আপনি যদি সেটা ম্যারিড হিসেবে যদি এই সেম বেতন পান, তাহলে আপনাকে ট্যাক্সটা দিতে হচ্ছে হলো 1,359.96 ইউরো প্রতি বছর, যেটা হলো আপনার 3.4%। মানে হলো আপনার যে আগে যেই ট্যাক্সটা ছিল একই স্যালারিতে 11.8%, সেটা কমে একদম 3.4%-এ চলে আসছে। তাহলে সব মিলায়ে আপনার যেটা হচ্ছে যে ডিডাক্ট হচ্ছে প্রতি বছর 24.4%। 24.4% ডিডাক্ট হচ্ছে যদি আপনি ম্যারিড হন এবং হলো আপনার কোনো বাচ্চা কাচ্চা না থাকে, এবং আপনার বেতন যদি 40,000 ইউরো প্রতি বছর হয়। কথাটা বোঝা গেল? এরপরে ধরেন আপনি বিয়ে করছেন এবং আপনার 25 বছরের নিচের একটা সন্তান আছে, সেই ক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা আপনার পকেটে ঢুকবে যদি আপনার বেতন সেমই হয়, 40,000 ইউরোই হয় প্রতি বছর? তাহলে আপনার নেট ইনকাম হবে হলো প্রতি মাসে 2,534.01 ইউরো, মানে খুব একটা বেশি বাড়তেছে না। এবং আপনি ট্যাক্স দিবেন হলো 1,411.92 ইউরো, মানে হলো 3.5% আপনার হোল স্যালারির। তার মানে আপনি টোটাল সোশ্যাল সিকিউরিটি এবং ট্যাক্স বাবদ দিবেন হলো 23.9%। মানে 100 টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে হলো 24 টাকা হলো আপনার হলো ট্যাক্স হিসেবে কিছু টাকা দিবেন, যেটা হলো যে
3.5 টাকা দিবেন, 5 ইউরো দিবেন, আর বাদবাকি যেটা থাকবে সেটা হলো আপনার সোশ্যাল সিকিউরিটিতে চলে যাবে। দেখবেন আপনি যদি হিসাব করে দেখেন অ্যাট দ্য এন্ড আপনি যদি ম্যারিড হন এবং আপনার যদি একটা চাইল্ড থাকে, তাহলে হলো আপনার ওই যে কেয়ার যে ইন্স্যুরেন্সটা আছে, কেয়ার ইন্স্যুরেন্স থেকে কিছু পরিমাণ টাকা আপনাকে দিবে। কারণ হলো যে আপনার যখন বেবি হয়েছে, বেবিকে তখন আপনার ফুড অথবা বেবির জন্য অন্য কিছু কেনা লাগে, তো সেই জিনিসগুলো আপনি ওই টাকা থেকে খরচ করতে পারেন। তো এই হলো মোটামুটি, আপনি যদি 40,000 টাকা যদি আপনার স্যালারি হয়, তাহলে আপনি যদি বিবাহিত হন এবং একজন বাচ্চা থাকে, তাহলে হলো আপনার কি পরিমাণ টাকা আপনার পকেটে ঢুকবে সেটা আমি বলে দিলাম। এখন আমি যদি বলি যে আপনার কি মনে হয় দিন শেষে যে আসলে জার্মানি কি অনেক বেশি পরিমাণে টাকা নিচ্ছে, মানে ট্যাক্স কি অনেক বেশি পরিমাণে নিচ্ছে? আপনি যদি আমাকে আস্ক করেন, আপনি যদি উপর দিয়ে চিন্তা করেন, তাহলে নাম্বারটা কিন্তু অনেক বড় দেখাবে। যেমন ধরেন আপনি চিন্তা করতেছেন যে আরে ট্যাক্স তো পুরো 40%, ট্যাক্সই আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে জার্মানি, বাট দ্যাট ইজ নট ট্রু। আসলে ট্যাক্স অনেক কম পরিমাণেই নেওয়া হয়, সাথে সাথে যে সোশ্যাল সিকিউরিটিগুলো আছে, এই সোশ্যাল সিকিউরিটিগুলো দেওয়ার জন্য আপনার ভালোর জন্যই আপনাকে কাইন্ড অফ ফোর্সফুলি টাকাটা নেওয়া হয়, বিকজ যেহেতু এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি না ইউএসের মতো, সেহেতু আপনাকে এটা নিজেই আপনার নিজেকে দেখভাল করতে হবে, এই জিনিসটা আসলে সেভাবে থাকে না। ক্যাপিটালিস্ট কান্ট্রিতে যেটা হয়, যে ধরনের হেলথ ইন্স্যুরেন্স থাকে না, যখন আপনি অসুস্থ হন, যেমন বাংলাদেশের মতো চিন্তা করেন, বাংলাদেশে তো কোনো ইন্স্যুরেন্স নাই। এতে দেখা যায় যে যেমন ধরেন যে আপনার 2 দিন পরে আপনি দেখবেন যে এ অসুস্থ হচ্ছে, ও অসুস্থ হচ্ছে, ওর চিকিৎসার জন্য টাকা লাগবে, ডোনেট করেন। তো এই জিনিসগুলো আসলে এখানে নাই, যেহেতু গভর্নমেন্ট বলে দিয়েছে যে তুমি যখন টাকা কামাবে, ইনকাম করবা, তখন কিছু পরিমাণ টাকা আমাকে দাও। যারা অনেক বেশি পরিমাণে রিচ, তারাও আমাকে অনেক পরিমাণ টাকা দিচ্ছে, এবং সেইগুলা মানে সব হিসাবে মোটমাট করে যদি চিন্তা করেন, তাহলে হলো প্রতি মাসে তো আর ধরেন যে সবাই অসুস্থ হবে না, তো যারা অসুস্থ হচ্ছে না তাদের টাকা দিয়ে টোটালে যে সামটা হয়, সেই সামটা দিয়ে ধরেন যে যারা অসুস্থ হচ্ছে তাদেরকে স্বাস্থ্যসেবাটা দিবে। তো দিন শেষে যেটা আমার মনে হয় সেটা হলো যে ট্যাক্সের পরিমাণটা আহামরি অনেক বেশি পরিমাণে না, বরঞ্চ সোশ্যাল সিকিউরিটিটা আপনার বেশ পরিমাণে কাজে লাগবে। আপনি ভবিষ্যতেও চিন্তা করে দেখতে পারেন যে আপনার পেনশনটা খুব কাজে লাগতেছে, আনএমপ্লয়মেন্ট সেফটিটা, মানে আপনার যদি চাকরি চলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে খুব কষ্ট হয়ে যায় না। আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে পারি, আমার বাবার যখন চাকরি চলে গেছিলো, একটা ফ্যামিলির খুব কঠিন অবস্থা হয়ে যায়। তো এখানে আসলে সেই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা কম। অথবা আপনি যদি চিন্তা করেন যে আপনি কেরিয়ার পাতে একটু পজ নেবেন, বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, আপনি কি কোনোদিন চিন্তা করতে পারেন যে আপনার যদি ফ্যামিলি সেট আপ ভালো মতো না হয়, আপনার ইকোনমিক্যাল কন্ডিশন যদি ভালো না হয়, তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন হলিডে চলে যাবেন? এরকম কিন্তু এখানে পসিবল। যেমন ধরেন যে অনেকে আমি দেখছি যে একটা চাকরি করতে করতে এত বোর হয়ে গেছে, তো দেখা গেছে যে একটা গ্যাপ নিচ্ছে 6 মাসের, এবং এই 6 মাসের গ্যাপে যেটা হচ্ছে যে তার তো টাকা আসতেছে, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে তো টাকাটা আসতেছেই, তো সেই টাকা দিয়ে চলতেছে, এবং এই 6 মাসের মধ্যে সে চিন্তা করতেছে আসলে কী করবে। 1 মাস হয়তো হলিডেতে চলে গেল কোথাও না কোথাও নিজেকে ফ্রেশ করার জন্য। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো, আমার মনে হয় সুযোগগুলো বেশ ভালো, এবং আপনার কিন্তু ডিসিশন নেওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, অপরচুনিটিস অনেক বেড়ে যায়। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আপনার স্যালারি যত ইনক্রিজ হবে, আপনার এই যে ডিডাকশনটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে। আপনার যদি স্যালারি 60,000 উপরে চলে যায়, তাহলে স্যালারি ডিডাকশনটা দেখা যাচ্ছে যে 38%, 39%, তারপর ধরেন 65,000 যদি 40% পর্যন্ত চলে যেতে পারে। বাট 60,000-এর পরে আস্তে আস্তে এটা ওই 42%-এর আগে আশেপাশে ঘোরাফেরা করে, 220 মানে 2,20,000 ইউরো পর্যন্ত প্রতি বছর। মানে হলো 60,000 থেকে 2,20,000 ইউরো প্রতি বছর যদি আপনার ইনকাম হয়, তাহলে সেটা হলো ওই ডিডাকশনটা কিছুটা 40 থেকে 42 কিছু এর মধ্যে আগে পাশে ঘোরাফেরা করে আর কি। তো যাই হোক, বেশ কমপ্লেক্স একটা জিনিস, বাট সহজ কথা যদি আমি বলতে পারি, সেটা হলো যে আপনি যদি সোশ্যাল সিকিউরিটিতে বিশ্বাস হন, এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার ভালো একটা লাইফ লিড করতে চান, যেখানে আপনার জবের আনএমপ্লয়মেন্ট সেফটি থাকবে, আপনার বাচ্চা কাচ্চার সেফটি থাকবে, আপনার হেলথ ইন্স্যুরেন্সের সেফটি থাকবে, আপনার স্বাস্থ্য নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করতে হবে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে জার্মানির এই জিনিসটা বেশ পজিটিভ দিক। তো যাই হোক, জার্মানির যে আরেকটা জিনিস পজিটিভ দিক, সেই জিনিসটা আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে ট্যাক্স ফ্রি যে অ্যালাউয়েন্সটা আছে, ট্যাক্স ফ্রি অ্যালাউয়েন্সটাও বেশ ভালো কিন্তু। সেটা হলো যে 11,000 সামথিং ইউরো, মানে হলো আপনি যদি বছরে 11,000 সামথিং ইউরো কামাই করেন, তাহলে সেটার মধ্যে কোনো ট্যাক্স বসবে না, ঠিক আছে? কোনো ট্যাক্সের পরিমাণ টাকা পয়সা দিতে হবে না, জাস্ট হেলথ ইন্স্যুরেন্সটা পে করতে হবে, কেয়ার ইন্স্যুরেন্সের ওই জিনিসটা পে করতে হবে। তো ট্যাক্স লেস যে মানিটা, সেটা হলো বেশ বড় আমার মনে হয়। আপনি যদি চিন্তা করেন যে 40,000 ইউরো আপনি কামাই করতেছেন, তার মধ্যে আপনি 11,000-এর কোনো ট্যাক্সই দিচ্ছেন না, শুধু ট্যাক্স দিচ্ছেন হলো 29,000-এর। যাই হোক, তো এই হলো মোটামুটি কমপ্লেক্স একটা সিনারিও। তবে হলো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনি হলো আপনার
যে ডেটাগুলো ইনপুট দিয়ে আপনার স্যালারিগুলো দেখতে পারবেন এবং মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ধারণা ওখান থেকে নিতে পারবেন। আর একটা জিনিস বলে রাখতে পারি, সেটা হলো যে আপনার যে এই যে ডিডাকশনগুলো কিন্তু আপনার ডিপেন্ড করবে অনেকগুলো ফ্যাক্টরের উপর। আপনার এজ কত, তারপর হলো যে আপনার বাচ্চা কাচ্চা কয়টা, তারপর হলো যে আপনার আপনি কোন জায়গায় থাকেন, আপনি বায়ার্নে থাকেন, আপনি বাডেন বুডেনবার্গে থাকেন, আপনি বার্লিনে থাকেন না কোথায় থাকেন, আপনি চার্জ ট্যাক্স দিবেন কি দিবেন না, আপনার হেলথ ইন্স্যুরেন্স কম্পালসারি কিনা, আপনার হলো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স কম্পালসারি কিনা। তো এই জিনিসগুলো আপনার হলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এই ফ্যাক্টরগুলো ওখানে দেওয়া আছে। জেনারেলি আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে হলো আপনার আনএমপ্লয়মেন্টটা কম্পালসারি হয়, হেলথ ইন্স্যুরেন্সটাও কম্পালসারি হয়। অনেকে আমি দেখছি যেমন চাইনিজ অনেকজনকে আমি দেখছি যে আপনার ওই পেনশনের টাকাটা দিতে চায় না, বা সামহাও খুব একটা, আমি যতটুকু সম্ভব জানি যে এটা আপনি চাইলে নাও দিতে পারেন। কোনো একটা সুযোগ বা লুপ হোল আছে যেটার জন্য অনেকে চাইনিজ যারা আছে তারা হলো গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আসে। তো এখানে ধরেন যে যখন পিএইচডি করে তখন দেখা যাচ্ছে যে বেশ টাকা পয়সা কামাই করে, তো এই টাকা পয়সা থেকে তারা কোনো পেনশন দেয় না। তো তারপরে হলো তারা তো চায়নায় চলে যায়। তো যাই হোক, লুপহোল অনেকগুলোই আছে, বাট ইন জেনারেল এটাই হলো মোটামুটি একটা ওভারভিউ আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে তো অবশ্যই পাশে থাকবেন, এবং আগামী যে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। চাও।